সো আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ওয়াইআই স্টাডি সেন্টারে স্বাগত। আগের ক্লাসে তোমাদেরকে আমি জীবন ও তার বৈচিত্র্য নিয়ে কথা বলেছিলাম, আর ক্লাসের শেষে বা চ্যাপ্টারের শেষে আমি বলেছিলাম যে আজকে হচ্ছে আমি প্রাণের কীভাবে সৃষ্টি হয়েছে সেটা নিয়ে ডিসকাস করব। সো ঠিক আছে, কিন্তু আসলে প্রাণের কীভাবে সৃষ্টি হয়েছে এটা কিন্তু কোনো কেউ মানে সঠিক তথ্য দিতে পারেনি। কিন্তু বিজ্ঞানী ওপারিনের মতে প্রায় 370 কোটি বছর আগে মানে অজৈব যৌগ থেকে, মানে এখন অজৈব যৌগ বলবো কোনগুলাকে বলবো, যেরকম আছে শর্করা, প্রোটিন, ফ্যাট, এগুলাকে বলে অজৈব যৌগ। অজৈব যৌগ থেকে জৈব যৌগ মানে জটিল জৈব যৌগ, যেরকম পলিস্যাকারাইড, প্রোটিন, ফ্যাট, এগুলাকে কি বলে? জটিল জৈব যৌগ। ঠিক আছে, এখান থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিসের সৃষ্টি হয়েছে? প্রাণের সৃষ্টি হয়েছে। কিন্তু এটা সঠিক তত্ত্ব না, এটা ওপারিনের মতে। ঠিক আছে, তারপরে আমি বলেছিলাম যে আগের অবস্থা, যেরকম প্রাণ সৃষ্টি হওয়ার আগে মানে পৃথিবীর অবস্থা কীরকম ছিল। মানে তোমরা জানোই পৃথিবীর কি আছে? অভিকর্ষ ত্বরণ, মানে যেগুলা আমরা কি জানি, কোনো কিছু উপরে ছেড়ে দিলে কি হয়, সেটা নিচের দিকে পড়ে যায়। কেন? সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের কারণে। আর এখানে আমি দেখো, এখানে তোমাদেরকে আমি দেখো ভারী, মাঝারি ও হালকা লিখেছি। কেন? ভারী, হালকা এবং মাঝারি বলতে কি বুঝি? ভারী বলতে কি, যেসব জিনিসগুলোর ওজন একটু বেশি। সেরকম পৃথিবীর সৃষ্টির আগের অবস্থা যখন, মানে পৃথিবীতে প্রাণের সৃষ্টির আগের অবস্থায় যখন মানে প্রাণের অস্তিত্ব হয়নি, তখন আগে কি ছিল? আগে অনেক ধরনের মেটালগুলা বা ধরে অনেক ধরনের মানে বস্তু বা কি বলবো ওগুলাকে, সেগুলা মানে বিভিন্ন অভিকর্ষ ত্বরণের কারণে এক একটা ধরনের বস্তু এক এক জায়গায় মানে পজিশনে পেয়েছে। যেরকম ভারী বস্তু, যেরকম লোহা, নিকেল। তোমরা জানো লোহা নিকেলের ভারী একটু বেশি বা ওজন একটু বেশি, তার জন্য সেগুলো কি ঠিক একবারে কেন্দ্রের মধ্যে চলে গেছে। আর মাঝারি বলতে যেরকম তার থেকে লোহা বা নিকেলের থেকে একটা যেগুলো হালকা, সেগুলো মাঝামাঝি অবস্থায় মানে পৃথিবীর মাঝামাঝি অবস্থায় অবস্থান করেছে। আর সব থেকে আমরা এটা সবাই জানো, সব থেকে হালকা মূলক কোনগুলা, যেগুলো আমরা এখন সরাসরি দেখতে পারি, যেরকম হাইড্রোজেন, হিলিয়াম, যেরকম অক্সিজেন। এখানে দেখো হালকা কি বলেছি, হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, এগুলো বলেছি তো। এখানে এগুলো তো হালকা গ্যাসীয় জাতীয় জিনিস। এগুলো সব থেকে কোথায় অবস্থান করেছে? পৃথিবীর পৃষ্ঠে বা ভূপৃষ্ঠের মধ্যে এগুলো আমরা দেখে থাকি। আর এটা সব থেকে ভালো ইম্পর্টেন্ট, পৃথিবীর তাপমাত্রা, এটা তোমাদের মানে জেনে রাখা দরকার। পৃথিবীর গড় তাপমাত্রা আগে কত ছিল। কিন্তু এখানে আরেকটা ভালো করে মনে রাখার কথা, এখানে আমি প্রায় কথাটা বলেছি। কেন? সেটা এটা হচ্ছে আনুমানিক, মানে অনুমান করা, প্রায় এক্স্যাক্টলি যে ওটা না। পৃথিবীর গড় তাপমাত্রা কত তাহলে? 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা এটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে আমি কি লিখেছি, জীবের বৈচিত্র্যের উৎস। ঠিক আছে, এখন এই জীবের বৈচিত্র্য মানে কি, আমরা এখন এটা জানবো জীব বৈচিত্র্য মানে কি। আচ্ছা, তোমরা জানো যে পৃথিবীতে কোনো ধরনের জীব, মানে যত ধরনের জীব হোক না কেন, ইভেন মানুষ পর্যন্ত, একই যমজ যদি হয়ে থাকে তাও মানে দুইজন একই ধরনের হয় না। কেন? ওটা অনেক ধরনের মানে পরিবেশগত হোক বা জিনগত হোক, অনেক ধরনের পার্থক্য দেখা যায়। সেটা আমি মানুষের ক্ষেত্রে বললাম, সেটা অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও হয়ে থাকে। ওটা হচ্ছে মানে জীবের বৈচিত্র্য। কেন? মানে বৈচিত্র্য মানে কি, বিভিন্ন, মানে বৈচিত্র্য মানে বলতে গেলে এখানে বিভিন্নতা, মানে একটার সঙ্গে আরেকটার কোনো মিল থাকবে না। এই যে এখানে দেখো, আমি এখন বইয়ের ভাষায় এখন কি এখানে বলতে চাইছি দেখো, বলেছে এখানে কোনো একটি অঞ্চলে সকল উদ্ভিদ, এখানে আমি যেহেতু প্রাণের কথা বললাম, মানুষ বা অন্য কোনো ক্ষেত্রেও, এখানে দেখো প্রাণী, আণুবীক্ষণিক জীব ও বাস্তুতন্ত্রের বিভিন্নতাই হলো জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এটা ইংলিশটাও পড়ে দিবে, এটা কিন্তু এটাকে কি বলেছে? বায়োডাইভার্সিটি। আচ্ছা, এখানে বলেছে আণুবীক্ষণিক জীব। তাহলে এটা আণুবীক্ষণিক জীব মানে কি? আণুবীক্ষণিক বলতে কি, যেটা মানে অতি ক্ষুদ্র, মানে ছোট ছোট জীব। ঠিক আছে, ওগুলাকে কি বলবো? আণুবীক্ষণিক জীব। যেগুলা যেরকম ধরে নাও অনেক সময় ব্যাকটেরিয়াগুলাকে আমরা দেখতে পারি, খালি চোখে দেখতে পারি না। এটা এখানে বলেছে আণুবীক্ষণিক। মানে কি, এটা দেখার জন্য আমাদের কিসের দরকার পড়বে? মাইক্রোস্কোপের দরকার পড়ে। সেরকমই আণুবীক্ষণিক জীব সেগুলো মানে ধরে নাও একটার সঙ্গে আরেকটার যেগুলো যদি মিল না থাকে, সেটাই হচ্ছে জীবের বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য। আর ইংলিশে আমরা এটাকে কি বলবো? বায়োডাইভার্সিটি। ঠিক আছে, তারপরে এখন দেখো এখানে আমি বলেছি ভেদ বা প্রকরণ। এটাও কিন্তু সেম একই, এটা হচ্ছে জীব বৈচিত্র্যের মতোই সেম একই। প্রকরণ বা ভেদ বলতে কি, এটাও একটা প্রকার বা ডিফারেন্স বা, এখানে দেখো আচ্ছা এখানে পড়লে, আমরা বইয়ের ভাষাতে পড়লে আমরা এখন এটা বুঝতে পারবো ভালো করে। এখানে বলেছে প্রতিটি জীবের মধ্যে
এই যে এখানে দেখো প্রতিটি জীবের মধ্যে আকার, আচরণগত এবং গঠনগত, বংশগতভাবে যেসব পার্থক্যসূচক বৈশিষ্ট্য দেখা যায় তাদের কি বলবে, ভেদ বা প্রকরণ। তাহলে এই ভেদ বা প্রকরণ অনেকটা কি জীব বৈচিত্র্যের মতোই। এটা হচ্ছে কি এখানে ধরে নাও তোমার খালি আকার, গঠন সবকিছু এখানে পরিবর্তন দেখা যাবে, এটাকে আমরা কি বলবো বইয়ের ভাষায় প্রকরণ বা ভেদ। ঠিক আছে, এখন দেখবো এই যে জীব বৈচিত্র্যের উৎসগুলা কি কারণের জন্য এই যে বিভিন্ন ধরনের মানে জীবের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় একটার সঙ্গে আরেকটা পার্থক্য, এটা কি কারণের জন্য হয়ে থাকে এটা একটা জেনে নেব। কারণ আচ্ছা তোমাদের জেনে রাখা ভালো, মানে যেরকম তোমরা হয়তো মানে যারা গ্রামে গঞ্জে থাকে ওরা বেশি করে জানে, যেরকম পটল গাছ, পটল কি এমনি ফুলে? তখন দেখবা কৃষিগুলা কি করে, সকালবেলা ওরা ওঠে একটা হয়তো পুরুষ ফুল বা স্ত্রী ফুল হাতের মধ্যে নিবে, আর ওগুলা সবগুলা ফুলের মধ্যে ছোঁয়া লাগে কেন? ওটা হচ্ছে পরাগ মিলন বা পরাগ সংযোগ ঘটায় একটা রেণুর সাথে আরেক রেণু, যেটা প্রজাপতিগুলা করে থাকে। সেটা কিন্তু মানে কৃষক তো আর প্রজাপতি ভরসা থাকবে না, ও তো তাড়াতাড়ি কি লাগে, ওর তাড়াতাড়ি ফলনের লাগে। সেই জন্য ওরা কি করে, সকালবেলা উঠে হয়তো একটা পুরুষ ফুল বা স্ত্রী ফুল নিবে, ওটা একটা ফুলের সঙ্গে আরেকটা ফুল ছোঁয়া লাগাবে। তো এখানেই ওটাকে কি বলে, বা যৌন মিলন বলে ওটাকে। সেরকমই মানে এখানে দেখো ফার্স্ট পয়েন্ট, এখানে দেখো গ্যামেট তৈরির সময় যৌন জননে এই যে ক্রসিং ওভার বা ক্রসিং ওভার মানে কি, একটার সঙ্গে আরেকটা কি হবে, ক্রস করবে, ওটাকে বলে কি ক্রসিং ওভার। এখানে বলেছে অপত্য নতুন বৈশিষ্ট্য সঞ্চারণ ঘটায়। অপত্য মানে কি, যেটা নতুন একটা সৃষ্টি হবে, প্রাণের সৃষ্টি হবে, ওটাকে বলবে কি অপত্য। যেরকম ধরে নাও মানুষের ক্ষেত্রে যখন ছোট একটা বাচ্চা হয় ওটা একটা অপত্য, কিন্তু এখানে উদ্ভিদের ক্ষেত্রে যখন একটা উদ্ভিদ থেকে আরেকটা নতুন প্রজাতির যখন সৃষ্টি হয় ওটাকে কি বলবো, অপত্য বলবো। ঠিক আছে, অপত্য নতুন বৈশিষ্ট্য সঞ্চারণ ঘটায়। এই ধরনের মানে ক্রসিং ওভারের ক্ষেত্রে এটা মানে কি বলবো, যখন ক্রসিং একটা মানে জিনের সাথে আরেকটা জিনের যখন ক্রসিং ওভার ঘটায়, এটার জন্যই কি হয়ে যায়, মানে জীবের মধ্যে বৈশিষ্ট্য বা পার্থক্য লক্ষ্য করা যায়, একজন আরেকজনের মতো হয় না। তারপরে এখানে 2 নম্বর পয়েন্ট বলেছি, জিন ও ক্রোমোজোম ঘটা আংশিক পরিবর্তন, যেটাকে আমরা বইয়ের ভাষায় কি বলে থাকি, মিউটেশন। এটা ভালোভাবে মনে রাখবে। এখানে বলেছি জিন ও ক্রোমোজোম, তোমরা হয়তো অবশ্যই জানো, যেরকম মানে জীবের ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে, মানে আচ্ছা আমি জীবের ক্ষেত্রে ধরতেছি, মানে ডিএনএ মনে হয় অবশ্যই তোমরা সবাই ডিএনএ জানো। আচ্ছা ডিএনএ ফুল ফর্ম কি? হ্যাঁ, ডিএনএ ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড না। আচ্ছা এটি যেহেতু আমি ডিএনএর কথা বললাম, তাহলে তোমাদের এক্ষেত্রে আরএনএটাও জেনে নেওয়া দরকার। আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ভেরি গুড, রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে ওই যে যখন ক্রোমোজোম ঘটে না মানুষের ক্ষেত্রে, যে যেরকম কি এটা যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে না তখন এটা ভালোভাবে জানবে, যেরকম থাকে ডিএনএ ডবল হেলিক্স। ঠিক আছে, ডিএনএ ডবল হেলিক্স মানে কি, একটা ডিএনএ আরেকটা ডিএনএর সাথে মানে প্যাচ করবে বা ক্রসিং ওভার ঘটাবে, ওটাই কি হয়, এখানে বলেছে জিন ও ক্রোমোজোমের ঘটা আকস্মিক পরিবর্তন। ওটাই যখন এই পরিবর্তন ঘটায় ওটাকে একসাথে আমরা মিউটেশন বলি বইয়ের ভাষায়। এইটার জন্য কি হয়, মানে জীবের মধ্যে প্রকার বা ভেদ লক্ষ্য করা যায়। ঠিক আছে, তারপরে দেখবে নেক্সট বলেছি আমি কি জননগত বিচ্ছিন্নতা। এখন আমরা এখানে বলেছি জননগত বিচ্ছিন্নতা, মানে জননগত মানে কি, জননগত মানে কি, যে ধরে নাও মানুষের ক্ষেত্রেও হবে এটা, উদ্ভিদদেরও ক্ষেত্রেও হবে। মানে যেরকম আমি আমার থেকে কি হবে, বাচ্চা কাচ্চা হবে, সেরকমই যেরকম মানে গাছেরও ক্ষেত্রে কি হয়, ফুল হয়, ফুল থেকে কি হয়, ফল হয়, ফল থেকে একটা কি হয়, ওই ফলটা ধরে নাও অন্য জায়গায় যদি হয় ওখান থেকে একটা নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। সেটাই জননটা হচ্ছে একটা মানে জীব থেকে আর একটা নতুন অপত্য জীবের সৃষ্টি, এটাকে কি বলে, জনন। ঠিক আছে, জননগত বিচ্ছিন্নতা, এটাই হচ্ছে ভেদ বা প্রকরণের, এগুলো হচ্ছে মানে বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখো এখানে আমি কি লিখেছি, এখানে লিখেছি জীবন বিজ্ঞান। ঠিক আছে, আর ইংলিশে কি, বায়োলজি। ঠিক আছে, এটাকে আমি যদি ধরে নাও এই জীবন বিজ্ঞান আর লিখছি না, এখানে বায়োলজি লিখেছি, তাই এখানের মধ্যে লুকিয়ে আছে যে এখানে মানে জীবন বিজ্ঞান কেন, এটাকে আমরা কেন জীবন বিজ্ঞান বলি। ঠিক আছে, এখানে দেখো এখানে লিখেছি কি বায়োস, বায়োস মানে কি জীবন, আর লোগোস মিনস জ্ঞান। তাহলে জীবন বিজ্ঞান মানে জীবের নিয়ে যেটা আমরা জ্ঞান নিই বা জ্ঞান অর্জন করি সেটাকে আমরা কি বলবো, জীবন বিজ্ঞান। ঠিক আছে, এখন জীবন বিজ্ঞানটাকে আমরা আচ্ছা কে কে প্রথমে এটা প্রচলন করেছে এটাও আমরা জেনে নিই। বিজ্ঞানী ল্যামার্ক কত খ্রিস্টাব্দে, 1801 খ্রিস্টাব্দে প্রথম জীবন বিজ্ঞান নিয়ে বা জীবন বিজ্ঞান শব্দটি প্রথম কি করেছে, প্রচলন করেছে। এখন এই যে জীবন বিজ্ঞান বললাম না,
এরপরে দেখো এখানে আমি লিখেছি জীববিদ্যা। জীববিদ্যা মানে কি, জীবকে নিয়ে যে আমরা বিদ্যা বা যেটা আমরা কি করি আলোচনা করি বা ওটার নিয়ে জ্ঞান নিয়ে, ওটাই হলো জীববিদ্যা। আচ্ছা এখানে দেখো বইয়ের ভাষায় কি লিখেছে, বিজ্ঞানের যে শাখায় জীবন সংক্রান্ত সব আলোচনা করা হয় তাকে কি বলা হয়, জীববিদ্যা। ঠিক আছে, এখন জীব বলতে কি, জীব বলতে কি খালি আমাদের মানুষকে বোঝাবে না। জীব বলতে যেরকম উদ্ভিদেরও তো জীব আছে, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম। যেরকম ধরে নাও একটা উদ্ভিদকে যদি আমরা কি আঘাত করি তারও কষ্ট লাগে, মানুষকে আঘাত করলে কি হয়, আমাদের হাত যদি কেটে যাতে কি রক্ত বের হয়, সেরকমই ধরে নাও একটা গাছকে যদি তুমি আঘাত করো দেখবা যে ওর গায়ে থেকে কি বের হয়, সেম হ্যাঁ আঠা আঠা জাতীয় কি হয় একটা রস বের হয়, সেটাও তার মানে ওটাও ও দেখাচ্ছে যে আমারও কষ্ট লাগে, আমিও কি ভাই আমারও ব্যথা লাগে। এখানে দেখো জীববিদ্যা বলেছি, একটা হচ্ছে উদ্ভিদবিদ্যা, একটা প্রাণীবিদ্যা। তার মানে কি, উদ্ভিদ বিদ্যাটা কি, উদ্ভিদকে নিয়ে মানে উদ্ভিদের যে যে শাখায় আমরা উদ্ভিদকে নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে উদ্ভিদবিদ্যা। আর যে শাখায় আমরা প্রাণীকে নিয়ে জানবো, প্রাণী বলতে মানুষ, মানুষে খালি কেবল না, প্রাণী বলতে অনেক কিছুই হতে পারে। যেরকম যেরকম ধরে নাও গরু ছাগল, সেগুলোও তো প্রাণী না, ওদেরও তো প্রাণ আছে। ঠিক আছে, তো ওই যেগুলো প্রাণ নিয়ে আমরা সব মানে আলোচনা করব বা জ্ঞান নিব সেটা হচ্ছে প্রাণীবিদ্যা। আর যেগুলো যেখানে আমরা উদ্ভিদকে নিয়ে আলোচনা করব বা উদ্ভিদকে নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে কি উদ্ভিদবিদ্যা। আর উদ্ভিদেরও যে যেরকম বিভিন্ন ধরনের প্রকার হয়, প্রাণীরও আমি যেরকম বললাম খালি মানুষের প্রাণী না, সেরকম যেরকম গরু ছাগল সব কিছুই হয়। যেরকম ধরে নাও একটা সামান্য একটা কেঁচো, ওরও তো প্রাণ আছে নাকি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি কিছু, এখানে দেখো কিছু আমি এখানে লিখেছি, এটা হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলা এমন না যে তোমাদের ক্লাস 9-এ লাগবে, এটা যদি ভালো করে পড়ে নাও নেক্সট কোনো ধরে নাও কোনো কম্পিটিটিভ এক্সাম দিবে বা কোনো উঁচু ক্লাসে পড়বে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, এটা ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে, ভালো করে পড়বে, ভালো করে দেখবে। দেখো এখানে লিখেছি আমি ফাইকোলজি। ঠিক আছে, ফাইকোলজি মিনস এখানে ইংলিশে লিখেছি এটা হচ্ছে শৈবাল সম্পর্কিত বিজ্ঞান। শৈবাল জানো, শৈবাল কোনগুলোকে বলে, যেরকম ধরে নাও আমরা যেটাকে মানে লোকাল ভাষায় কি বলি, ঢেঁকি শাক দেখেছো, হ্যাঁ ওই ঢেঁকি শাকগুলাকে কি বলে, শৈবাল বলে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো হর্টিকালচার, হর্টিকালচার। আর এখানে লিখেছি উদ্যান বিজ্ঞান। উদ্যান বিজ্ঞান তাহলে কোনগুলাকে বলবো, ধরে নাও যেরকম ফুলের গাছ আছে না, ধরে নাও ফুলের গাছ টাইপের ওইগুলাকে যখন আমরা ওগুলা সম্পর্কে যখন জানি বা পড়ি, ওটা হচ্ছে কি হর্টিকালচার। ঠিক আছে, এখানে লিখছি ইকথিওলজি। ইকথিওলজি মিনস যেটা মৎস্য সম্পর্কিত মানে মাছ, মাছের সম্পর্কিত যেটা বিজ্ঞান ওটা হচ্ছে ইকথিওলজি। তারপর নেক্সট সেরিকালচার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সেরিকালচার। ঠিক আছে, সেরিকালচারের পরে আছে এপিকালচার, এটা কিন্তু অনেক মানে ইম্পর্টেন্ট, এটা ভালো করে খেয়াল রাখবে। এখানে দেখো সেরিকালচার হচ্ছে রেশম চাষ, মানে রেশম চাষ সম্পর্কিত যেটা বিজ্ঞান ওটা হচ্ছে কি সেরিকালচার। আর এপিকালচারটা কি, ওটা হচ্ছে মৌমাছি প্রতিপালন। এখানে দেখো এখানে লিখেছি মৌমাছি প্রতিপালন সম্পর্কিত যেটা বিজ্ঞান, এটাকে আমরা কি বলি এপিকালচার। ঠিক আছে, এখানে বলেছি বংশগতি বিদ্যা বা যেটা আমরা বইয়ের ভাষায় কি বলে থাকি জেনেটিক্স। ঠিক আছে, জেনেটিক্স এই মানে জেনেটিক্স বা বংশগতি বিদ্যা সম্পর্কিত বিদ্যাটাকে আমরা কি বলবো, জীবের বংশগত বৈশিষ্ট্য বা জীবের বংশগত বিজ্ঞান। ঠিক আছে, তারপরে এখানে নিচে লিখেছি শারীরবিদ্যা, যেটাকে আমি কি বলেছি অ্যানাটমি। এটা এখানে এখন অ্যানাটমিটা একটু আমরা জেনে নিই। অ্যানাটমিটা কি, এটা মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে, এটা উদ্ভিদের ক্ষেত্রেও হয়ে থাকে। যখন ধরে নাও অ্যানাটমি, তোমরা দেখো যেরকম ধরে নাও আগে প্রথম উদ্ভিদটাকে বলছি, যখন মানে ওটাকে কি বলে ডাইসেশন বলে। ঠিক আছে, ডাইসেশন বলতে কি, ধরে নাও একটা উদ্ভিদটাকে আমরা কাটলাম, ঠিক আছে, কাটার পরে দেখবো যে ওর ভিতরে কি কি মানে জিনিস আছে। যেরকম মানুষের ভিতরে যদি মানুষের যদি শরীরটাকে কাটা হয় তো কি কি দেখা যাবে, অবশ্যই মানে প্রথমে তো আমরা দেখবো কি মানে রক্তের শিরাগুলো আছে। তারপরে যেটা মানে যে আপনি হার্ট আছে, হার্টটা কি করে রক্তে মানে ব্লাড সার্কুলেশন যেটা হয়, মানে ব্লাডটাকে আমাদের সমস্ত শরীরে পৌঁছে দেওয়ার কাজ কিন্তু হার্ট করে। ঠিক আছে, আরও কী কী দেখবো আমরা, লাংস দেখবো মানে ফুসফুস দেখবো। সেরকমই উদ্ভিদের ক্ষেত্রেও যখন আমরা যখন ডাইজেশন করব বা কাটবো উদ্ভিদটাকে, তখন আমাদের ওখানে ভিতরে কী কী দেখতে পারবো, যেরকম উদ্ভিদের ভিতরে থাকে জাইলেম ফ্লোয়েম, ঠিক আছে, ট্রাকিয়া সিগনাল, এরকম থাকে অনেক কিছু থাকে। আর ওই সম্পর্কিত বিদ্যাগুলো আমরা কি বলবো, এটা বইয়ের ভাষায় ওটা হচ্ছে শারীরবিদ্যা বা অ্যানাটমি। উদ্ভিদের ক্ষেত্রেও হতে পারে, এটা প্রাণীর ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট ধরে নাও এখানে আমি লিখেছি আধুনিক জীববিদ্যার প্রয়োগ। মানে এখানে আধুনিক জীববিদ্যা বলতে আমরা এখন প্রথমে আমরা এটা জেনে নেব যে আধুনিক জীববিদ্যাটা কি।
মানে যে সভ্যতার অগ্রগতির সাথে সাথে বিজ্ঞান যে মানে প্রযুক্তির সাহায্যে কত কিছু উন্নতি করেছে সেটা আমরা এখন বুঝতে পারছি। যেরকম ধরে নাও এখন আমরা সব কিছু কী দেখি, হাইব্রিড দেখি নাকি। যেরকম ধানের ক্ষেত্রেই হোক বা কোনো কিছু আম গাছেই হোক বা অন্য কিছু প্রাণীর ক্ষেত্রেও হয়ে থাকে, সেটা সব কিছুই আমরা হাইব্রিড দেখে থাকি। মানে ছোট ছোট গাছগুলো ওখান থেকে মানে কি ফলন শুরু হয়ে যায়। সেরকমই মানে আধুনিক প্রযুক্তি যে কতটা এগিয়ে গেছে আমরা না দেখলে আমরা বুঝতে পারি না। সেরকমই ধরে নাও এখানে কৃষিকাজের ক্ষেত্রে আমি কি লিখেছি, ধরে নাও কয়েকটা এখানে প্রকার, মানে এগুলো হচ্ছে ধানের প্রকার। যে এখানে আছে জয়া, রত্না, আয়ারে, এরকম আছে জয়া, রত্না, বিজয়া, অনেক কিছুই আছে। এগুলো কি, এগুলো হচ্ছে সব আধুনিক জীববিদ্যার মানে প্রয়োগ, মানে আধুনিক বিজ্ঞানটাকে প্রযুক্তির সাহায্যে কাজে লাগিয়ে যে কত কিছু উন্নতি করেছে সেটারই আমি এখানে দেখাতে চাইছি। যেরকম ওষুধ উৎপাদন, আগে কী হতো, মানে ধরে নাও কোনো কিছু আগে ব্যথার ওষুধ খেলে, মানে কোনো ধরে নাও আমার কি হয়েছে, জ্বর হয়েছে, তখন আগে ডাক্তার কি দিত, প্রেসক্রিপশনে লিখে দিত একটা কোনো ওষুধ, ওটা খাওয়ার পর 1 দিন 2 দিন বা 3 দিনে বলতো যে 3 দিনের মধ্যে তোমার ওষুধটা কমে যাবে। কিন্তু এখন প্রযুক্তির সাথে সাথে কি হয়, এরকম একটা আমাদেরকে ডাক্তার একটা ওষুধ দিয়ে দেয় যেটাকে আমরা কি বলি অ্যান্টিবায়োটিক। সেটা অনেক ধরনের হয়ে থাকে, খাওয়ার পরে দেখবো যে মানে 2-3 ঘন্টার মধ্যে বা ইমিডিয়েটলি আমাদের কিছু ফল পেয়ে যায়। সেটাই হচ্ছে কি ওষুধের ক্ষেত্রে মানে আধুনিক মানে যে বিজ্ঞানের একটা প্রয়োগ। তারপরে এখানে দেখে এখানে ক্লোনিং বলেছি। আচ্ছা ক্লোনিংটা কি, ক্লোনিংটা হচ্ছে মানে ধরে নাও আমি আছি সেম আমারই মতো একজন এখানে ধরে নাও সামনে দাঁড়িয়ে আছে বা আমার পাশে আছে। ক্লোনিংটা হচ্ছে হুবহু নকল করা, কিন্তু দুর্ভাগ্যবশত এটা মানুষের ক্ষেত্রে করা হয়নি। এটা আগে কিন্তু মানুষের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়েছিল, কিন্তু এখন এটাকে কি সরকার এটা বন্ধ করে দিয়েছে। কেন, ধরে নাও আমি আছি, আমি আমার একটা যদি ক্লোন বানিয়ে ফেলতাম তাহলে আমি কি করতাম, হয়তো আমি এখানে ধরে নাও আমি এখানে বসে থাকতাম, তা আমি ওকে কি বলে দিতাম, তুমি বাজার করে নিয়ে আসো, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি আমার ক্লোনটাকে বাইরে পাঠিয়ে দিতাম বাজার করে নিয়ে আসার জন্য, এটা কিন্তু ভালো একটা দিক। কিন্তু ধরে নাও আমার ওই ক্লোনটা যদি কোনো একটা খারাপ কাজে মানে যুক্ত থাকে, অবশ্যই খারাপ কাজ তো অনেক কিছু অনেক ধরনের হয়ে থাকে নাকি। ধরে নাও খারাপ কাজ বলতে কি, চুরি ডাকাতি হয়ে থাকে কোনো, বা মানে সব থেকে পরিণাম কী হতে পারে, একটা মানুষকেও মেরে দিতে পারে। সেক্ষেত্রে সরকার এটাকে কী করেছে, মানে মানে বাধা নিষেধ করেছে বা এটাকে বন্ধ করেছে। মানুষের ক্ষেত্রে এটা করা যাবে না, কিন্তু এটা কিসের ক্ষেত্রে করা যাবে, সেটা উদ্ভিদের ক্ষেত্রে করা যাবে এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রে করা যাবে। ঠিক আছে, এখানে দেখো আমি তাহলে এখানে কি লিখেছি, দেখো এখানে বইয়ের ভাষায় কি বলেছে, কোন জীবের হুবহু প্রতিরূপ তৈরি করাকে কি বলে, ক্লোনিং বলে। ঠিক আছে, এটা মনে হয় না বোঝার কিছু নেই যেটা আমি বললাম। তারপরে এখানে দেখে দেখে নাও এখানে কি বলেছি, ট্রান্সজেনিক জীব। ঠিক আছে, ট্রান্সজেনিক জীবটা কি, এটা আমরা একটা জেনে নিই। এটাও ঠিক একদম ক্লোনিংয়েরই মতো, এখানে মানে এটা একটু সামান্য একটু ডিফারেন্স আছে। দেখো তাহলে এখানে বইয়ের ভাষা কি বলেছে, বায়োটেকনোলজির সাহায্যে একটি জীব অন্য জীবে স্থানান্তরিত করে যে নতুন প্রজাতির সৃষ্টি হয় তাকে কি বলা হয়, ট্রান্সজেনিক জীব। ঠিক আছে, আমি প্রথমে কি বললাম, ক্লোনিংয়ের ক্ষেত্রে এটা মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হয় না, এটা কিসের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, অন্যান্য জীব এবং উদ্ভিদের ক্ষেত্রে করা হয়। এখানে আমি কিছু এক্সাম্পল সহকারে নিয়েছি, দেখো এখানে দেখো বিটি তুলো, ঠিক আছে, তারপরে এখানে লিখেছি বিটি বেগুন। এগুলো হচ্ছে কি, মানে বেগুনে একটা প্রজাতি যেটা হাইব্রিডাইজেশন, মানে অল্পতেই মানে ফলন বেশি হবে। ঠিক আছে, ঠিক আছে, এরপরে আমরা দেখো এখানে লিখেছি ট্যাক্সোনমি। তাহলে ট্যাক্সোনমি বিষয়টা কি এটা আমরা আগে জেনে নিই। ট্যাক্সোনমি জিনিসটা হচ্ছে কীরকম, ধরে নাও মানে এটা যদি না থাকতো মানে সব কিছু মানে এলোপাথারি হয়ে যেত, মানে কোনটা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে মানে এটা আমরা মানে জানতেই পারতাম না। ট্যাক্সোনমি এখানে দেখো আমি এখানে তার কেন বললাম এই কথাটা, এখানে দেখলেই বুঝতে পারবে। দেখো বলেছি জীববিদ্যার যে শাখায় জীবের নামকরণ শ্রেণীবিন্যাসের নিয়মকানুন সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে, ট্যাক্সোনমি বলে। এখানে বলেছে জীববিদ্যার যে শাখায়, ঠিক আছে, জীবের নামকরণ, ধরে নাও একটা জীবের যে কোনো একটা নামকরণ দিয়ে দিল, ওই নামটা কি আর অন্য জীবের ক্ষেত্রে দেওয়া হবে, হবে না অবশ্যই। তো একটা জীবের ক্ষেত্রে একটাই নামকরণ, তারপরে ওদেরকে একটা নির্দিষ্ট একটা কি পর্বে একটা রাখা হতো, তারপরে পর্বের সাথে সাথে কি একটা বাস আমরা এই বেঙ্গলির ক্ষেত্রে কি বলি শ্রেণী বিন্যাস, এগুলাই হচ্ছে কি, এগুলো হচ্ছে ট্যাক্সোনমি। ঠিক আছে, তাহলে এটার গুরুত্ব কেন, আমি যেটা এখনই বললাম, যদি না থাকতো তাহলে কি হয়ে যেত, এলোপাতারি বা মানে জগা খিচুড়ি বলে না, তো ওরকমই হয়ে যেত। কেন বলেছি দেখো এখানে, এখানে দেখো বইয়ের ভাষায় কি বলেছে, জীব জগতের সঠিক অবস্থান সম্পর্কে জানা যায়। ঠিক আছে, মানে কোন প্রজাতিগুলো কোথায় আছে সেটা আমরা ট্যাক্সোনমি যে আমরা যদি ভাগ ভাগ করে দিই বা ভাগ করা যে আছে যে বিদ্যায়,
এটা তো ট্যাক্সোনমি বলি। তো ওখান থেকে আমরা বুঝতে পারি যে এটা এই পর্বে আছে, ঠিক আছে। তারপরে এখানে বলেছে অসংখ্য জীবের মধ্যে কোনো বিশেষ জীবকে শনাক্ত করা যায়। এখানে এই জগতে বা এই পৃথিবীর মধ্যে তো অনেক ধরনের জীব আছে, ঠিক আছে। যদি ওরকম মানে শ্রেণীবিন্যাস যদি না করা হতো তাহলে আমরা তো বুঝতেই পারতাম না কোনটা কোন পর্বের, না। তো এটার জন্যই অসংখ্য জীবের মধ্যে আমরা কি করতে পারি, শনাক্ত করতে পারি। আর তারপরে এখানে 3 নম্বর পয়েন্টে লিখেছি বিভিন্ন জীবের মধ্যে আন্তঃসম্পর্ক ও বিবর্তনের ধারা জানা যায়। ধরে নাও জীব তো অনেক ধরনের আছে, কিন্তু একটা জীবের সাথে আরেকটা কি আছে, মেলবন্ধন আছে, বা একজন আরেকজনের উপর কি করে থাকে, ডিপেন্ডেন্ট বা নির্ভর করে থাকে। আর এটাই বিবর্তন বলতে এখানে মানে একটা ধারা, একে এই পরপর যেটা চলে না, মানে সিকোয়েন্স যেটাকে আমরা বলে থাকি, পরপর এটা এইভাবে মানে বিবর্তনটা চলতেই আছে। ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এটুকুই। তাহলে নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আমরা পর্যালোচনা করবো। ঠিক আছে, বাই।